আসসালামু আলাইকুম সবাইকে। আসো একটু, আসো তাড়াতাড়ি আসো, তারপর আলাপ করতেছি ইনশাআল্লাহ। আমি আসলে দিন শেষ একটা মানুষ তো, মানে এতগুলা ব্যাচ পড়ায় একদম প্রপারলি টাইম মতো মানে সব কাভার করতে পারি না। কারণ পড়ালেখা হচ্ছে কি, মানে স্টুডেন্ট যখন আমাদের অফলাইনে থাকে, ক্লাসটা শেষ করেই তো ধরো দৌড় দিতে পারি না। স্টুডেন্টের কিছু মানে চাওয়া পাওয়া থাকে, স্টুডেন্টের আবার এক্সট্রা করে ওদের যত্ন নেওয়ার ব্যাপার থাকে। অনেক স্টুডেন্ট আসে যারা হচ্ছে ওদের নোট দেখতে হয়, ওদের নোটের উপরে ওদের ফিডব্যাক দিতে হয়, এবং এত কিছু করা লাগে অফলাইন ব্যাচে। মানে সব করে 7:30টার মধ্যে ক্লাস শুরু করাটা আমার কাছে নিয়ার টু ইম্পসিবল একটা ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। তো যদিও আর বেশি চ্যাপ্টার বাদ নাই, আমি পিসিবি কোর্সে যে পরিমাণ পড়াইছি যে পরিমাণ পড়াইছি, আমার মনে হয় না যে তোমাদের অনেক বেশি পরিমাণে কোনো কষ্ট থাকার কথা বা কষ্ট আছে। তোমাদের ফাইনাল রিভিশন কোর্সের প্ল্যানিং আমরা করে ফেলছি, এবং ফাইনাল রিভিশন কোর্সের ফুল সেট আপ আমাদের রেডি। এবং আমি চাই এই মাসের মধ্যে তোমাদেরকে আমি কেমিস্ট্রি বায়োলজি যতটুকু শেষ করেছি, কেমিস্ট্রি চ্যাপ্টার 8টা আমি আজকে ধরলাম। আমি দুঃখিত, আমার আসলে যদিও শিডিউলে 7:30টায় দেওয়া, কিন্তু আমার ক্লাস শুরু করতে 8টা বেজে গেছে। বাট বেসিকলি তোমাদের জন্য এই মুহূর্তে চ্যাপ্টার 8, কেমিস্ট্রি চ্যাপ্টার 8, এটা আমি অনেক ভালো করে পড়াইতে চাই, বিকজ ইন্টারমিডিয়েটে গিয়ে এই চ্যাপ্টারটা আবার পড়তে হবেই। সো ইন্টারমিডিয়েটে গিয়ে যেহেতু পড়তে হবে, তাইলে এখানে তোমাদেরকে সেটা মাথায় রাখতে হবে যে ইন্টারমিডিয়েটের লেখাপড়াটাকে এখনই তোমাদেরকে আয়ত্তে এনে আনার চেষ্টা করতে হবে। তোমরা সবাই অনেক ভালো স্টুডেন্ট, তোমরা সবাই অনেক ভালো করবা, এবং তোমাদের ভবিষ্যতে কলেজ অ্যাডমিশন বলে যে ব্যাপারটা আছে, কলেজ অ্যাডমিশন, সেই কলেজ অ্যাডমিশনের যে বেসিক সেন্স থেকে লেখাপড়া করতে হয়, সেগুলাকে সহ আমাদেরকে কাভার করতে হবে। আমি আশা করি তোমরা আমাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, কারণ কোর্সের শুরুর দিকে মানে মার্চ এপ্রিল মাসে যে টাইমিংটা ছিল, এই সেপ্টেম্বর মাসে এসে সেই টাইমিং আর মেনটেন করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। কারণ এখন ইন্টারমিডিয়েটের 3টা ব্যাচ আমার সামনে, 24 ব্যাচ, 25 ব্যাচ, 26 ব্যাচ। তো কাভার করাটা আর লিটল ডিফিকাল্ট।
তো এই যে অধ্যায়টা এখানে লেখা আছে দি মাইটি চ্যাপ্টার। কেন মাইটি চ্যাপ্টার? এটার রিজন হচ্ছে এই চ্যাপ্টারে এত পড়ালেখা যে এই চ্যাপ্টারের নিজের নাম, অধ্যায়টার নাম, নিজের নাম হচ্ছে রসায়ন ও শক্তি, নিজের নাম। তো 8 নম্বর চ্যাপ্টার যে আজকে আমি তোমাদের পড়াবো, এটা তোমরা গত ক্লাসেই জানো এবং গত ক্লাসে তোমরা এটা অলরেডি শিখছো। কিছু পড়ালেখা তোমরা হয়তো করছো বলে আমার বিশ্বাস। যদি করে থাকো তাহলে আজকে আমার সাথে 8 নাম্বার যে লেকচারটা আমি যে তোমাদের পড়াবো, এটাকে একটু মনোযোগ দিয়ে পড়বা আশা করছি। এবং রসায়নের একটা অধ্যায়, যে অধ্যায়ের নাম হচ্ছে রসায়ন ও শক্তি। তো রসায়নের একটা অধ্যায়, যে অধ্যায়ের নাম নিজে রসায়ন, তাহলে এই অধ্যায়টার মধ্যে অনেক সেন্সিটিভিটি আসে। তো আমি একদম শুরু থেকে একটু যাই রসায়ন ও শক্তি। হ্যাঁ, তাহলে আমি বলতে পারছি যে এটার নাম হচ্ছে কেমিস্ট্রি অ্যান্ড এনার্জি। কেমিস্ট্রি অ্যান্ড এনার্জি। আচ্ছা, আজকে লেকচার নম্বর 1, এই অধ্যায়টার লেকচারে, কারণ এই অধ্যায়ে এক লেকচারে তো কভার করা যাবে না, এখানে হেভি লেখাপড়া করতে হবে। এখন আমি বলি, এখানে একটা শব্দ আছে রাসায়নিক শক্তি, আন্তঃআণবিক শক্তি। এইটার ভিতরের কিছু লেখাপড়া তোমাদের এই চ্যাপ্টারে আছে। শুরুতে দেখো, শুরুতে এই যে রাসায়নিক শক্তির উৎস, বন্ধন শক্তি, আন্তঃআণবিক শক্তি, এই জিনিসগুলা এখানে আছে। বিষয়গুলা কেমন, এই বন্ধন শক্তি কি, আর রাসায়নিক শক্তি কি, আর আন্তঃআণবিক শক্তি কি, এবং এদের মধ্যে খেলাটা কেমন হয় তার একটা ছোট্ট নমুনা তোমাদেরকে বলছি। মনে করো আমি একটা গ্লাসের মধ্যে আজকে কিন্তু আমি বেসিক পড়াচ্ছি, একেবারে বেসিক। তোমরা আমার সাথে বেসিক লেকচার হিসেবে তোমরা এটাকে সামনে তুলে ধরবা। এবং ঠিক আছে, সমস্যা নাই সুপর্ণা, থ্যাংক ইউ সোনা। আচ্ছা রাফি, বাকি চ্যাপ্টারে এখন অনেক বাকি। আচ্ছা সাদিক, তাহলে বাকি চ্যাপ্টারগুলো বাকি আছে। তোমাদের প্রপার লেখাপড়া কেমন সেটা নিয়ে আমি ডিটেইল একটু আলাপ করব তোমাদের সাথে। পঞ্চম, ষষ্ঠ, সপ্তম অধ্যায় পড়ি নেই। জান্নাতুল ফেরদৌস আইডি থেকে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম অধ্যায়ের সাথে এই অধ্যায়ের কোনো ওই রকম ভাবে মিল নাই। নিজে থেকে বেসিকটা পড়লেই হবে, একদম সোজা, একদম সোজা। এখন আসি, কথায় আসি। হ্যাঁ, আমি একটু পড়ানো স্টার্ট করি, মাঝে মাঝে তোমাদের কিছু কমেন্টস দেখবো আমি। মনে করো তুমি এইখানে বরফ নিছো, বরফ। হ্যাঁ, তুমি এখানে বরফ নিছো, মনে করো এটা হচ্ছে বরফ। এখন তুমি যে এখানে বরফ নিছো, তো বরফের ভিতরে পানির অণুগুলা পরস্পরের সাথে একেবারে মানে আষ্টে পৃষ্ঠে লেগে আছে। তো তুমি ছোটবেলা থেকে এটা পড়ে আসছো যে এইটা হইল H2O, পানি। কিন্তু এটা কি স্টেটে আছে? এটা হচ্ছে H2O, এটা সলিড স্টেটে আছে। এখন তুমি হিসাব করলা যে এইটা যেহেতু সলিড স্টেটে আছে, বুঝছো, তাহলে এইটার ভিতরে HOH এইভাবে আছে। এই ধরনের মনে করো যে মোটামুটি টাইপের 18 গ্রাম পানির সলিড মানে স্টেটটা এখানে আছে। তো তুমি চিন্তা করলা 18 গ্রাম পানি মানে হচ্ছে 1 মোল পানি, 1 মোল পানি। তার মানে এই 1 মোল পানির ভিতরে, এইটার ভিতরে 6.023 ইন্টু 10⁻23 পানির অণু আছে, পানি। তার মানে এই পরিমাণ পানির অণু এইখানে অবস্থিত এবং ওদের মাঝখানে একটা বন্ধন আছে। কেমন বন্ধন? এই যে পানি, তো ধরো এইটা হচ্ছে পানি, এইটা হচ্ছে পানি। তো এখন ওদের মধ্যে বন্ধন আছে না, হাইড্রোজেন বন্ধন। এই যে এই হাইড্রোজেনের সাথে এই হাইড্রোজেনের একটা বন্ধন। আবার মনে করো এই যে অক্সিজেন, অক্সিজেনের সাথে এই যে হাইড্রোজেন, তো ধরো যে এই হাইড্রোজেনের সাথে এই হাইড্রোজেনেরও বন্ধন আছে। তো এরা পরস্পরের সাথে যুক্ত আছে। হ্যাঁ, তাহলে কাহিনীটা হচ্ছে এই যে এইটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন। আর এটা কি? এটা হচ্ছে এই যে এইটা হচ্ছে সমযোজী বন্ধন, সমযোজী বন্ধন। তার মানে এই বন্ধনের ভিতরে শক্তি আছে। এই শক্তিগুলা নিয়েই তো এই যৌগটা তৈরি, এইটার নাম রাসায়নিক শক্তি।
এবং আরো একটা ব্যাপার তোমাদেরকে বলি, রাসায়নিক শক্তি, আন্তঃআণবিক শক্তি মানে কি, ইন্টারমলিকিউলার, ইন্টারমলিকিউলার এনার্জি, ইন্টারমলিকিউলার এনার্জি। এটা কি? অণুসমূহের মধ্যে শক্তি, অণুসমূহের মধ্যে শক্তি। তার মানে যদি তুমি বলো যে এইটা হচ্ছে সলিড, এটা হচ্ছে লিকুইড, এটা হচ্ছে গ্যাস, তাহলে এই যে সলিড, এই যে লিকুইড আর এই যে গ্যাস, এই অণুগুলোর মধ্যে দূরত্ব বেশি কোনটার? গ্যাসের। এগুলো তোমরা ছোটবেলায় কমন কনসেপ্টে পড়ছো, দ্বিতীয় অধ্যায়ের কনসেপ্ট, সেকেন্ড চ্যাপ্টার, দ্বিতীয় অধ্যায়ে তোমরা এগুলো নিয়ে পড়ালেখা করছো। তাহলে অণুসমূহের মধ্যে যে আকর্ষণ, তার নাম আন্তঃআণবিক শক্তি। তাহলে স্যার এই চ্যাপ্টারে এই জিনিস কেন পড়ানো হয় বা আমরা এটা পড়বো কেন? কারণ আমরা এই অধ্যায়টাকে বোঝার চেষ্টা করতেছি যে এই অধ্যায়ে কিভাবে কনসেপ্টটা ক্লিয়ার করা যায়। এই চ্যাপ্টারের সবচেয়ে দামি জিনিস হচ্ছে গ্যালভানিক সেল, এই চ্যাপ্টারের সবচেয়ে দামি জিনিস হচ্ছে লবণ সেতু, ব্যাটারি এবং ইলেকট্রোলাইটিক সেল। আমি আজকে ওই কনসেপ্ট তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। আমার আজকের দিনের একমাত্র টার্গেট তোমাদেরকে এই অধ্যায়ের একেবারে বেসিক সেন্সটাকে ক্লিয়ার করা। এতটুক হচ্ছে প্রারম্ভিক ডিসকাশন। আশা করি তোমরা এটা বুঝছো। বলো, এখন বলো, সাজেশন বইয়ে দুর্বারের 25-এর টি শার্ট অর্ডার করতে পারবা কিনা? অবশ্যই পারবা। তোমাদের এই যে টি শার্টের মডিউল দেখাচ্ছি আমি, এই যে টি শার্ট, এই যে আমাদের টি শার্ট, আমরা আমাদের দুর্বারের যে টি শার্ট, এটা হচ্ছে যে এটা, এই যে দুর্বারের টি শার্ট। সো আমি চেষ্টা করব, এই যে দুর্বার, সো এই যে দুর্বার 25, এটা হচ্ছে তোমাদের ট্যাগলাইন, তোমরা দুর্বার 25। এখানে যেহেতু আমরা টিচার, এই যে টিচারদের একটা টি শার্ট আছে আর স্টুডেন্টদের একটা টি শার্ট আছে। তো এই টি শার্টগুলো আমরা একটু ভালো প্রিমিয়াম টাইপের কাপড় দিয়ে বানাইছি, এই যে এটা। তো এটা আমরা টিচারদেরকে দেই, তা আমরা পরি, আর স্টুডেন্টদেরকে একটু ওই ওই এটা না, আরেকটা ধরনের কাপড় আছে, সেই কাপড় দিয়ে আমরা টি শার্ট বানাবো ইনশাল্লাহ। আমরা চেষ্টা করব, যদি পারি তাহলে তোমাদের সাথে আলাপ করে বা স্টুডেন্টের ডিমান্ড বুঝে টি শার্ট আমরা বইয়ের সাথে দিতে পারি কিনা, এটা নিয়ে ডিসকাশন করব আমি ইনশাল্লাহ। আচ্ছা, হ্যাঁ, তবে এটার একটু কস্টিং আছে। শোনা, আমাদের 3.5 লক্ষ টাকা লাগছে, 3.5 লাখ, 3,55,000 টাকা আমরা পে করেছি শুধু এই টি শার্ট গুলা থেকে আনার জন্য। সো একটা মিনিমাম প্রাইস আমি ধরে তোমাদেরকে দিব ইনশাল্লাহ। তো ওইটা পরের হিসাব। তবে তোমরা আমাদের যে বই, এই বইটা তোমাদের পাওয়ার পরে ইনশাল্লাহ, আমি এর আগে সোমবার বলছিলাম, তো আজকে বুধবার হয়ে গেছে, এখনো মানে প্রেসে দিতে পারিনি, কারণ আমাদের এখন মনে হচ্ছে 2024 সালের প্রশ্নগুলোকে অ্যাড করা বাকি। তো আমাদের অফিসের এখন সব স্টাফ যতজন কানেক্টেড, এরা সবাই মিলে 2024 সালের প্রশ্ন অ্যাড করতেছে। তো এই 2024-এর প্রশ্নগুলা অ্যাড করে বইটাকে আমি বের করব। তার মানে এখানে আরো মোটামুটি 50 থেকে 60 পেজ বেড়ে যাবে। আমরা চিন্তা করছিলাম 550 পেজের মধ্যে আমাদের বইটা কভার করব, কিন্তু 2024 সালের প্রত্যেকটা বোর্ডের প্রশ্ন অ্যাড করলে এখানে 70 থেকে 80 পেজ বেড়ে যাচ্ছে। তো এই যে বেড়ে যাচ্ছে, এইটা তো আমাদের হিসাবে ছিল না। তো আমরা এটা রিসেন্টলি চিন্তা করছি, এই জন্য আমাদের একটু দেরি হচ্ছে, তোমরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। সো টি শার্ট অর্ডার করা যাবে ইনশাল্লাহ। এবং টি শার্টের প্রাইস কেমন হবে, আমি যেই গার্মেন্টস যারা আমাদের টি শার্ট বানায় ওদের সাথে কথা বলে দেখি যে কয় পিস হইলে কত টাকা হবে, তারপর আমি জানাবো। হ্যাঁ, এটা গেল মোটামুটি কথা। এইবার আসি এখানে, একটা স্বাভাবিক জিনিস চিন্তা করো। ছোটবেলায় তোমরা এটা 7 নাম্বার অধ্যায়ে পড়ছো। এটা কি সাদিয়া, খেয়াল করিস, তাপোৎপাদী বিক্রিয়া, তাপহারী বিক্রিয়া। তাপোৎপাদী মানে কি? এক্সোথার্মিক। হ্যাঁ, তোমরা একটু মাথায় রেখো, 650 থেকে 700 পেজের মধ্যে বইটা হচ্ছে। আচ্ছা, এক্সোথার্মিক, এক্সোথার্মিক রিয়াকশন। আচ্ছা, আর এটা হচ্ছে এন্ডোথার্মিক রিয়াকশন। এখন এক্সোথার্মিক আর এন্ডোথার্মিকের খেলাটা কি?
তোমাদের একটু বুঝাই যে বিক্রিয়া তাপ উৎপন্ন হয়। এবার তোমরা আমার মনোযোগ দিয়ে কথাটা শোনো, মনোযোগ দিয়ে কথাটা শোনো। আমি এখানে আসতেছি একটু পরে, আগে এই জায়গাটা আসি। একটু ফিল করো, একটু ফিল করো অন্তর দিয়ে, একটু ফিল করো। মিথেনকে মিথেনকে আমি পোড়াচ্ছি, 2 মোল অক্সিজেন দিয়ে পোড়াচ্ছি। মোমেন রিয়া আইডি থেকে শোনা, একটা জিনিস অন্তরে একটু গাইথা রাখো। আমরা তো একটা প্রতিষ্ঠান, তাই না? কোনো কিছু ফ্রিতে চিন্তা করো না। ফ্রি জিনিসটা এখনকার পৃথিবীতে এটা অযৌক্তিক। ফ্রি হয় না কোনো কিছু, আর তুমি ফ্রিতে চাইবাও না। তুমি যখন সেবা দানকারী একটা প্রতিষ্ঠান বা ব্যক্তি হবা, তোমারও সেবা দেওয়ার সময় তুমিও যেমন ফ্রিতে কোনো কিছু দিবা না বা দেয়া উচিত না। তাহলে আমরা যে এত কষ্ট করছি, আমরা যে প্রেসকে টাকা দিব, আমরা যে বইটা বাইন্ড করার জন্য যে খরচটা হবে, এই খরচটা তোমাদের দিতে হবে। সো তোমরা যদি মনে করো কোনো কিছু ফ্রিতে তোমরা চাও, ওই ফ্রি জিনিসের কোনো মূল্য কেউ দেয় না। যেই জিনিস এমনিই পাওয়া যায়, ফ্রিতে পাওয়া যায়, ওইটার কদর কেউ দেয় না। যখন এটা টাকা দিয়ে বা কোনো কিছুর বিনিময়ে নিতে হয়, তখন মানুষ এটাকে পাত্তা দেয়। এটা মাথায় রেখো। তাহলে কার্বন ডাইঅক্সাইড পানির সাথে 890 কিলোজুল পার মোল এনার্জি উৎপন্ন হয়। এখন কথা হচ্ছে, কেন ডেল এইচ এর মান মাইনাস হয়? এটার রিজনটা কি? এইটার রিজনটাই ব্যাখ্যা করব। এখন এই যে তাপ উৎপাদী বিক্রিয়া না, তুমি বললা যে স্যার স্যার এই যে মিথেন, হ্যাঁ মিথেন মিথেন এইটাকে আমি 2 মোল অক্সিজেন দিয়ে পোড়াবো। পোড়াইলে পরে 2 মোল অক্সিজেনের সাহায্যে পোড়াইলে কি উৎপন্ন হয়? কার্বন ডাইঅক্সাইড আর জলীয় বাষ্প। এখন একটু অনুভব করো এইখানে যে বন্ধনটা আছে, এখানে বন্ধন আছে না? বন্ধন কি কি? কার্বন আর হাইড্রোজেন। এই বন্ধনটা এখানে ভাঙছে, আর এইখানে অক্সিজেন যে বন্ধন এইটাও ভাঙছে। না ভাঙলে তো এরা বিক্রিয়া করতে পারবে না। বিক্রিয়া কইরা এরা কি উৎপন্ন করছে? এই জিনিসটাই তো ভাঙছে। ভাঙার পরে এখানে উৎপন্ন করছে কার্বন ডাইঅক্সাইড, আবার উৎপন্ন করছে অক্সিজেন, হাইড্রোজেন। এটা এবার অনুভব করো। তাহলে এইটার নাম কি? মিথেন। এটার নাম 2 মোল অক্সিজেন। এরা যখন ভাইঙা এইটা বানাবে, এখান থেকে এইটা বানাবে এবং এইটা বানাবে, তারপর এখানে 890 কিলোজুল তাপ উৎপন্ন হবে। তার মানে একটু অনুভব করো, এইখানকার যে বন্ধন শক্তিটা আছে, এইটার ভিতরের যে বন্ধন শক্তি, এই শক্তির সাথে এই শক্তিকে বের করার পর এই শক্তিটা এখান থেকে উৎপন্ন হয়। তার মানে এটা বিক্রিয়ক। তাহলে বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি এই উৎপাদের চাইতে বেশি। তাহলে এই বন্ধন শক্তিটা ভাইঙ্গা যখন এইটা হবে, তার সাথে এইটা উৎপন্ন হবে। তার মানে 890 কিলোজুল এর ভিতরেই ছিল। এই কারণে আমরা যখন ডেল এইচ হিসাব করি, ডেল এইচ, দেখো তোমাদের বইয়ের মধ্যে এই জায়গার মধ্যে ডেল এইচ হিসাব করার আমি একটু পরে ঘটনা দেখাচ্ছি। এই যে বিক্রিয়কগুলোর মোট বন্ধন শক্তি মাইনাস উৎপাদ, বিক্রিয়ক মাইনাস উৎপাদ। সো বিক্রিয়কের মোট বন্ধন শক্তি মাইনাস উৎপাদের মোট বন্ধন শক্তি, এইটা মাইনাস করে হয়। তার মানে হইলো, এটা আমি একটু পরে দেখাচ্ছি, এই তাপ উৎপাদী বিক্রিয়া কি হইলো? বিক্রিয়ক বিক্রিয়া করে যখন উৎপাদ উৎপন্ন করে, তখন তার সাথে শক্তি উৎপন্ন হয় 890। তখন আমরা কি লিখি? তখন লিখি ডেল এইচ ইকুয়ালস টু মাইনাস 890 কিলোজুল পার মোল। 1 মিনিট, একটু পরে প্রশ্ন করো। তাহলে স্যার এই যে এখানে আছে না স্যার তাপ হারি বিক্রিয়া, এই যে এটা তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ হারি বিক্রিয়াটা কই? তাপ হারি বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়া। এই যে তাপ হারি বিক্রিয়ার একটা এক্সাম্পল তো এখানে থাকা উচিত, এখানে দেয় নাই। অবশ্যই 180 ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিলে এই যে তাপ হারি বিক্রিয়া। তবে ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিয়ে এটা ভাঙতে হয়। তো এখানে মনে হয় ডেল এসটা একটু লিখছে আর কি, যে 176.8 কিলোজুল এটা তাপ হারি বিক্রিয়া। এই জায়গার মধ্যে
এই জায়গার মধ্যে একটা গ্যাঞ্জাম আছে, এখানে ওই মাইনাসটা দিয়ে ফেলেছে, এখানে আসলে প্লাস হবে। হ্যাঁ, মাইনাসটা দিয়ে ফেলেছে কারণ ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিলে পরে এটা উৎপন্ন হয় 176.8। এইটা মাথায় রাখতে হবে। তাইলে ক্যালসিয়াম কার্বনেট এটার মানে চুনাপাথর। এখন আমি যদি এটাতে তাপ দেই, হিট দেই, হিট, আমি যদি এখন এখানে হিট দেই 176.8 কিলোজুল, তখন এখান থেকে উৎপন্ন হবে ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিলে কি উৎপন্ন হবে? উৎপন্ন হবে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড। তো এখন যখন আমি ডেল এইচ লিখব, তখন এই ডেল এইচ এর মান প্লাস 170.6 কিলোজুল হবে। ওয়ালাইকুম আসসালাম। দিব শুভজিৎ, দ্বারা একটু গাঠনিক সংকেত আমি বুঝাবো তোদেরকে, গাঠনিক সংকেত আমি বুঝাবো। এই চ্যাপ্টারটাতে একটু সময় লাগবে, এই চ্যাপ্টারের কনসেপ্টটা বুঝতে গেলে তোদেরকে একটু সময় দিতে হবে শোনা, একটু সময় দিতে হবে। না অনন্যা, সবাই ডাক্তার হইতে পারবেও না, সবাই ডাক্তার হবেও না। মিতুরানী দেবী বল, পারবে কিনা? বন্ধন শক্তিটাই অভ্যন্তরীণ শক্তি। রাসাক মল্লিক, বন্ধন শক্তিটাই বিক্রিয়ক এবং উৎপাদের অভ্যন্তরীণ শক্তি। নুসাইর ইসলাম রুদ্র, জারিত বিজারিত আমি অধ্যায় 7 বুঝাইছি, তুমি তখন কই ছিলা? নওয়াইসির ইসলাম রুদ্র, এই অধ্যায় কি জারিত বিজারিত বোঝানোর অধ্যায়? হ্যাঁ বলো। এমডি ফাহাদ আলম দেখো একটা এংরি রিয়েক্ট দিছে। এখন তোরা একটু লেখ। আচ্ছা দেখা যাক, দেখা যাক। হাফসা, এটা তুই কোথায় পেলি যে টাকা না দিলে রোগীর রোগ ভালো হয় না? ওয়ালাইকুম আসসালাম মৃদুল। তাপ হারি বিক্রিয়ায় তাপ হ্রাস পায়, তাপ হারি বিক্রিয়ায় তাপ হ্রাস পায়, আর তাপোৎপাদী বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়। ও বিক্রিয়া করে এটা উৎপন্ন করে, এটা উৎপন্ন করে, আর এইখানে ওকে ভাঙতে গেলে তাপ দিতে হবে, এই জন্য এটা তাপহারী বিক্রিয়া। আমি আজকে অনেক বোঝাবো, অনেক, যতটুকু আমার পক্ষে সম্ভব হয় চেষ্টা করবো। এই চ্যাপ্টারটাকে দরকার হলে 3 ক্লাস পড়াবো, 3 ক্লাস, কিন্তু এই চ্যাপ্টারে অনেক ইনভেস্টমেন্ট আছে, ইন্টারমিডিয়েটে লাগবে। এতটুক বুঝছো কিনা বলো? হ্যাঁ আচ্ছা, এবার আসি। স্যার তাহলে শক্তি পরিমাপের একক এটা কেমনে হিসাব করব? আপনি যে স্যার এখানে যে কিলোজুল একটা লেখা ফেললেন, এটা কেমনে হিসাব হবে? শক্তির একক জুল না? একজন বিজ্ঞানীর নাম হচ্ছে জেমস প্রেসকট জুল, ওনার নাম। আচ্ছা এটা কেমনে হিসাবটা হয়েছে শোনো। 1 গ্রাম পানির তাপমাত্রা, 1 গ্রাম, হ্যাঁ 1 গ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াইতে যে পরিমাণ তাপ দেওয়া হয় তার নাম হচ্ছে 1 ক্যালোরি। এটা একটু হিসাব করো। 1 গ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যতটুকু তাপ দিতে হয় তার নাম 1 ক্যালোরি। এখন যদি আমি 1000 গ্রাম পানি বলি, তাইলে এটা হয়ে যাবে হচ্ছে 1 কিলোগ্রাম। তাহলে 1 কিলোগ্রাম পানির তাপমাত্রা আমি যদি 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াই, তাহলে এখানে হয়ে যাবে 1000 ক্যালোরি। তাইলে এইটা ইকুয়াল টু হচ্ছে 1 কিলো ক্যালোরি। তাহলে এই ক্যালোরি হচ্ছে শক্তি পরিমাপের একক। তাহলে আবার মনে রাখবা 1 ক্যালোরি হচ্ছে 4.2 জুলের সমান, আর 1 জুল হচ্ছে 0.24 ক্যালোরির সমান। বুঝছো কিনা? 1 গ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াইতে গেলে 1 ক্যালোরি তাপ লাগবে, আর ওইটাই যদি 1000 গুণ করি তাহলে এটা 1000 গুণ হবে। এই ক্যালোরি হচ্ছে আমার তাপের পরিমাপের একক, এবং তাপ পরিমাপের যে যন্ত্র ওইটার নাম ক্যালোরিমিটার। ক্যালোরিমিটার কেমন জানো? আমি তোমাদের দেখাই। ক্যালোরিমিটার হচ্ছে এমন, ক্যালোরি
ক্যালোরি মিটার। এই যে ক্যালোরি মিটারটা হচ্ছে এইরকম, ক্যালোরি মিটারটা হচ্ছে এই যে এরকম। এখন ক্যালোরি মিটার দিয়ে কিভাবে হচ্ছে মানে তাপ মাপে ক্যালোরি মিটার, এটা আচ্ছা এই ক্যালোরি মিটারে ওনারা যেটা দেখায় যেটা মানে থিওরিটিক্যাল সম্ভবত, হ্যাঁ দেখি খুব একটা ভালো মনে হয় ব্যাখ্যা করে নাই, যন্ত্রটা দেখায় নাই না, ও হচ্ছে অ্যানিমেশন দেখাইছে। ক্যালোরি মিটার হচ্ছে তাপ পরিমাপের একক, ক্যালোরি মিটার। হ্যাঁ ক্যালোরি মিটার, এখানে একটা শব্দ মাথায় রেখো, ক্যালোরি, ক্যালোরি মিটার। আর যারা তোমরা গাঠনিক সংকেতের কথা বলছো, গাঠনিক সংকেত তো অধ্যায় 5-এ পড়াইছি, অধ্যায় 5 রাসায়নিক বন্ধন যে অধ্যায়টা আছে ওই চ্যাপ্টারের কনসেপ্ট হচ্ছে এই গাঠনিক সংকেত। তাহলে ক্যালোরিমিটার কিসের নাম? ক্যালোরিমিটার হচ্ছে, ক্যালোরিমিটার হচ্ছে তাপ পরিমাপের একক, তাপ পরিমাপের একক এর একটা। আর তাপমাত্রা মাপার যন্ত্রের নাম হচ্ছে থার্মোমিটার। থার্মোমিটার, থার্মোমিটার মানে কি? তাপমাত্রা পরিমাপের একক। দুই জিনিস এক না। তাপ আমি যে মাপবো, এটা মাপার জন্য যে এককটা লাগবে এটা হচ্ছে ক্যালোরি অথবা জুল। ক্যালোরি অথবা জুল, এটা একটু মাথায় রেখো, ক্যালোরি অথবা জুল। আর তাপমাত্রা যখন আমি মাপবো তখন যে টেম্পারেচারটা আমি পাবো সেটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি ফারেনহাইট, ডিগ্রি কেলভিন। এটা হচ্ছে তাপ পরিমাপের একক। এখন বলো তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা? এগুলা ছোটবেলার পড়া, এগুলা তোমরা আগেই পড়ছো, কিন্তু আমি এখন পড়াইতে বাধ্য হচ্ছি কেন? কারণ মানে এটা এই চ্যাপ্টারের মধ্যে আছে। থ্যাংক ইউ বিধান রয় আইডি থেকে শোনা, থ্যাংক ইউ। আচ্ছা এক সেকেন্ড অনন্যা থাক, সমস্যা নাই। রাকিবুল হাসান রাজ, কোনটা ভাঙলে কেন হয় বুঝি না, এটা আমি বুঝে দিব অবশ্যই। রাকিবুল হাসান রাজ, আমি এই চ্যাপ্টারের সব কিছু আগে বুঝাই, তারপরে তোরা দেখ যে না বুঝলে কি। আমাকে একটু বলতে দে, তোরা স্কুলে ক্লাস করিস না? তো স্কুলে ক্লাস করার সময় টিচাররে কি তুই সবসময় প্রশ্ন করিস? তোরা সবসময় প্রশ্ন করিস? করিস না তো। আমি পুরা চ্যাপ্টারটাকে পড়াইয়া আমি আমার মতন করে ব্যাখ্যা করে যাই। এরপর যখন তুই বুঝবি না তখন প্রশ্ন করবি। ইমিডিয়েট প্রশ্ন করার কোনো দরকার নাই লাইভ ক্লাসে। লাইভ ক্লাস মানে যে সারাক্ষণ প্রশ্ন করতে হবে, এটা একটা রং কনসেপ্ট। তো তোরা তো অফলাইনে স্কুলে তো লাইভ ক্লাস করিস, টিচারকে সামনে রেখে ক্লাস করিস, তখন কি এত প্রশ্ন করিস বল? করিস তো না। তাহলে একটু সহ্য কর। আচ্ছা মিতুরানী দেবী আইডি থেকে, মিতুরানী দেবী আইডি থেকে শোনা, এই বন এনার্জি মনে রাখার জন্য একটু প্র্যাকটিস করা লাগবে। বিধান রয় আইডি থেকে, কেন রে শোনা, আমি নিলে হবে না? আমি নিলে হবে না? আচ্ছা দাঁড়া, খাইছে রে। ওকে ওকে ঠিক আছে। আচ্ছা ডাস্টার উড়ে মারবে আচ্ছা ঠিক আছে থাক। এবার এইটা দেখ, এটা দেখ। হ্যাঁ আচ্ছা এবার গেল, এবার গেল, দেখ। তারপর আয়, এই যে এখানে তাকা, এই যে আমি এখন পড়াবো বন্ধন শক্তি, এবং এই যে বন্ধন শক্তির ডেল এইচ এর হিসাব। এখন আমি ডেল এইচ এর হিসাব পড়াবো। এটা হলো বন্ধন শক্তি কেমনে, আগে একটু ফিল কর, তারপর ডেল এইচ হিসাব করে তোদের এটা করাবো। বুঝিস? হ্যাঁ বুঝিস। তাহলে বন্ধন শক্তির হিসাবটা কেমনে করবি একটু আগে তোদেরকে দেখাইছি। মনে কর একটু আগে তোদেরকে দেখাইছি যে তোরা তোরা মিথেনকে ভাঙে ফেল। মিথেন মনে কর, এই যে মিথেন একটু আগে দেখাইছি। এখন এই গাঠনিক সংকেত কিন্তু অধ্যায় 5-এর পড়া ছিল। মিথেনকে 2 মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করানো হইল। বিক্রিয়া করায় এখানে উৎপন্ন হইল কার্বন ডাই অক্সাইড আর জলীয় বাষ্প 2 মোল। বিষয়টা এরকম ছিল। আচ্ছা
বিষয়টা এরকমই ছিল। এখন এখানে কি হয়েছে, বন্ধন শক্তিটা হিসাব করবো কেমনে? এই যে মিথেন, এই মিথেনের স্ট্রাকচারটা তোরা শিখছিস কোথায়? পঞ্চম অধ্যায়ে। যেটা কেমন, একটা কার্বন, এই হচ্ছে হাইড্রোজেন, 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 ঠিক আছে? ওকে, দাঁড়া দাঁড়া, সাজেশন বুকটা আমি দিব। হ্যাঁ, বন্ড এনার্জির কোয়েশ্চেনটা দেওয়া থাকবে, কোয়েশ্চেনটা দেওয়া থাকবে পূর্ণ, সমস্যা নেই। শাহী সম্রাট আকবর, শাহী সম্রাট আকবর, দেখি তো তোর কমেন্ট তো দেখলাম। দেখ দেখ আগে দেখ, মিথেন এইটা এখন অক্সিজেনের সাথে যুক্ত হবে, যুক্ত হবে, হয়ে কি হইল, হয়ে কি হইল, এই যে দেখ, এখন এটা ভাঙবে না, এই বন্ধনটা ভাঙবে। এবার কি কি হবে, এই যে কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড 1 মোল, তাহলে এবার দেখ, এই যে কার্বন, এই যে অক্সিজেন, কয় মোল? 1 মোল। তার সাথে পানি, পানি, তাহলে পানি হচ্ছে এই যে অক্সিজেন, এই যে হাইড্রোজেন, H2, তাহলে 2H2। এবার তুই বন্ধনটা হিসাব কর কেমনে, এবার হিসাব করবি, এইটা হচ্ছে বিক্রিয়ক, তাহলে এইটা যদি বিক্রিয়ক হয়, তাহলে বিক্রিয়কের বন্ধন, যেই বন্ধনগুলি হিসাব করি, আর এইটা হচ্ছে উৎপাদ, তাহলে এইটা যদি উৎপাদই হয়, তাহলে এটার বন্ধনটা হিসাব করবি কেমনে? CH বন্ধন আছে কয়টা? CH এই বন্ধন আছে 4টা, 1 2 3 4। আচ্ছা, অক্সিজেন অক্সিজেন ডাবল বন্ড, এই বন্ধন আছে কয়টা? 2টা। এখানে কার্বন আর অক্সিজেন, কার্বন অক্সিজেন এই বন্ধন আছে 2টা। এদিকে OH, OH এই বন্ধন 2টা, 2 দুগুণে 4টা, তাহলে এইখানে হচ্ছে 4টা। এই যে বিক্রিয়া, এখন এটাই যদি হয়, তাহলে আমি কিভাবে কাউন্ট করব কোনটা কত? এবার একটু বয়ে যাওয়া লাগবে। CH আর O ডাবল বন্ড O, এই যে বইটা দেখ, CH আর O ডাবল বন্ড O, এই যে এখানে, তাহলে CH কত? 414, O ডাবল বন্ড O কত? 498। এবার দেখ, 414 আর 498, একটু ফিল কর আমি কি বলি। 414 আর 498, তাহলে 414 যদি হিসাব করি, এই যে 414, এই যে 414 ইন্টু কত? 4, প্লাস এটা কত? 498, কত আছে? 2। এই যে আমি হিসাবটা করলাম, এই আমি হিসাবটা করলাম। সি ডাবল বন্ড ও, এই যে কই যেন, সি ডাবল কত আছে? 724, আর OH কত আছে? 464। 700, সি ডাবল বন্ড কত? এই যে এটা 724, তাহলে এইখানে আয় 724 আছে 2 বার, আর OH যে বন্ধনটা ওইটা আছে 464 4 বার, 4 ইন্টু 464, প্রত্যেকটাই কিলোজুল পার মোল। এখন আমি হিসাব করব কেমনে, এখন আমি হিসাব করব, দেখ তোরা টেনশন করিস না, এগুলা দেওয়া থাকবে, এগুলা মনে রাখার কোনো কৃতিত্ব নেই। 414 ইন্টু 4, 1656, প্লাস প্লাস 2 ইন্টু 498, প্লাস প্লাস 2 ইন্টু 498, 2652 হয়, তাই না? এখানে হচ্ছে 2652, তার মানে এখানে একটা ক্যালকুলেটর লাগতেছে, নর্মাল ক্যালকুলেটর হইলেই হবে। আর এখানে 724 ইন্টু 2 প্লাস 4 ইন্টু 464, তাহলে এখানে থাকতেছে 3304, 3304। তার মানে একটু বুঝ, 2652 কিলো জুলের শক্তি ভেঙে 3304 কিলো জুলের শক্তি হচ্ছে, হচ্ছে না?
তাহলে এখন তোর বইয়ের মধ্যে যে একটা হিসাব আছে, এই যে ডেল এইচ এর মান, এই যে ডেল এইচ এর মান, বিক্রিয়কের মোট বন্ধন শক্তি মাইনাস উৎপাদের মোট বন্ধন শক্তি। তার মানে আমি যখন ডেল এইচ এর হিসাব করতে যাব, আমার মাথায় একটা জিনিস থাকবে, ডেল এইচ মানে চেঞ্জ অফ হিট, অ্যান্ড দ্যাট ইজ ইকুয়াল টু B1 মাইনাস B2। এখন B1টা কি? বিক্রিয়কের বন্ধন শক্তি। এই বিক্রিয়কের বন্ধন শক্তিটা কত? 26 52 33 4। এইটা হচ্ছে 26 52 মাইনাস 33 4। এখন অবশ্যই আমি বুঝতেছি কম মান থেকে বেশি মান বাদ দিচ্ছি। তাহলে এখান থেকে যদি আমি বেশি মানটা বাদ দিই, তাহলে 26 52 বাদ দিই, অবশ্যই একটা মাইনাস ভ্যালু আসবে। তখন এই ডেল এইচ এর মান, এটার মান আসে কত? 652। 652 কিলো জুল পার মোল। এই যে ডেল এইচ এর মান মাইনাস আসছে, এটা ইন্ডিকেট করে এটা একটা তাপোৎপাদী বিক্রিয়া। এটা ইন্ডিকেট করে এইটা একটা তাপোৎপাদী বিক্রিয়া। বলো বুঝছো কিনা? বলো। এখন আমারে বলো, এই মুহূর্তে কার কাছে এটা কঠিন মনে হইছে? কোনোভাবে এটা কঠিন মনে হইলে আমারে বলো। বিধান 4টা পারলে মুখস্থ করার দরকার নাই, এটাতে মুখস্থ করাতে কোনো কৃতিত্ব নাই। কিন্তু কিছু কমন যে জিনিসগুলো আছে একটু সেগুলা পড়িস। কিছু কমন যেগুলো আছে সেগুলা পড়িস। কি কি পড়বি শোন, কি কি পড়বি দেখ। তাইলে এখানে পড়বি হচ্ছে CH পড়তে পারিস, OH পড়তে পারিস, O ডাবল বন্ড O পড়তে পারিস, C ডাবল বন্ড O পড়তে পারিস। এই 4টা একটু মনে রাখিস। আর ধনাত্মক হইলে তাপোৎপাদী বিক্রিয়া। মান্যতা, থ্যাংক ইউ। আচ্ছা জিহাদ, ক্লিয়ার। স্যার বন্ধন শক্তির মান এমসিকিউর জন্য মনে রাখার ইজি ওয়ে তো নাই রে শোনা, নাহিদ একটু মুখস্থ করা লাগবে। মালিহা, থ্যাংক ইউ। উম্মে নাহিয়ান, কোয়েশ্চেনের উপর বা যৌগের উপরে ডিপেন্ড করবে কোনটা ডাবল বন্ড কোনটা সিঙ্গেল বন্ড হবে। জুবাইর, ফর্মুলা 1 রেস আমি দেখছি, থ্যাংক ইউ। রাশাক, অতিরিক্ত শক্তি বলতে বোঝায়, অতিরিক্ত শক্তি হচ্ছে যখন এই যে শক্তি, এই যে এটা, ও পরিবেশ থেকে আরো এনার্জিটাকে রিসিভ করছে, এবং রিসিভ করে এখানে আসলে শক্তি অতিরিক্ত হয় না, শক্তিটা খালি কনভার্ট হয়। যৌগটার ভেতরে যৌগ ছিল, মানে যৌগটার ভেতরে শক্তি ছিল, তো ওই ইন্টারনাল এনার্জিটাই বাইরে বন্ধন শক্তি হিসাবে কনভার্ট হয়েছে। শক্তি তার সৃষ্টি বা ধ্বংস নাই, নতুন করে শক্তি সৃষ্টি হতে পারে না, এটা জাস্ট খালি কনভারসেশন করে, মানে এটাকে কি বলে, মানে রূপান্তরিত হয়। সাদিক, মাসুদ, সুবাদার, এমনি দেরি করিস। আচ্ছা মেহেদি, রাশাক, এটা তো ঠিক থাকার কথা, ঠিক থাকার কথা। এটা আবার গুগলে একটু চেঞ্জ আছে। হ্যাঁ শাহরিয়ার ফুয়াদ, আমি ফিজিক্সে তোদেরকে পড়াবো হচ্ছে, মৃদুল স্যার 6 পড়াচ্ছে তাই না? 6 পড়াচ্ছে, আমি তোদেরকে আলো চ্যাপ্টার 2টা পড়াই দিব। আমি তোদেরকে আলো চ্যাপ্টার 2টা পড়াবো, টেনশন নিস না। বায়োলজি আর কেমিস্ট্রির সবগুলো চ্যাপ্টার পড়া হয়ে গেলে ফিজিক্সে আমি তোদের ক্লাস নিব। ফিজিক্সে আমি তোদেরকে নিব হচ্ছে ফিজিক্সের 8 আর 9 আমি তোদের পড়াই দিব, একদম মানে মারাত্মকভাবে পড়াবো ইনশাল্লাহ। যতটুক আমার সাধ্যে কুলায় আমি পুরোটা পড়াবো, এটা তোদের পড়াবো আমি, ফিজিক্স 8 9। এখন বল, বিজিএস এখন সময় পাচ্ছি না রুদ্র, আমি নিব, টেনশন করিস না, শোনো আমাকে একটু টাইম দে। সোনিয়া আক্তার, কার্বন ডাবল বন্ড অক্সিজেনটা 724, তো গুগলে একটু অন্যটা দেওয়া আছে, তো বইয়ের আপাতত 724টা ধরে চিন্তা কর। রাশাক, তেজস্ক্রিয়তার উপর আমার একটা টিউটোরিয়াল আছে, তুই একটু দেখ। তোর যদি এখন তেজস্ক্রিয়তাটা এই মুহূর্তে দরকার হয়, তাহলে তুই ইউটিউবে দেখ, আমি চ্যাপ্টার 13 পড়াইছি, তেজস্ক্রিয়তা লিখে একটু সার্চ দে। আচ্ছা মিতালি শাহ আইডি থেকে, এক্সট্রা হিট না শোনা, এটা হইলো
হিট না, এনার্জিটা কনভার্ট হয়েছে শুধু আরেক জায়গায়। তো এইখানকার যে বন্ধন শক্তি, তার চেয়ে এখানে বন্ধন শক্তি হওয়ার বেশি কারণ হচ্ছে পদার্থ তো দুইটা হয়েছে, এই পদার্থটার ভিতরে বা এই ম্যাটেরিয়ালটার ভিতরে বা এই কম্পাউন্ডের ভিতরে অভ্যন্তরীণ শক্তি ছিল, সেইটাই বন্ধন আকারে এখানে রিলিজ হয়েছে। এই কারণে এই যে এখানে এক্সট্রা যে 3304 হয়েছে, এটা 652 কিলোজুল হয়ে রিলিজড হিট হয়েছে। এটাকে বলা হয় রূপান্তরিত তাপ শক্তি। এই যে এইটার নাম হচ্ছে রূপান্তরিত রূপান্তরিত তাপ শক্তি। এই হচ্ছে রূপান্তরিত তাপ শক্তি। ঝুমকা পারবি? ঝুমকা পারবি? ফাতেহা ইয়াসমিন, থ্যাংক ইউ সোনা। আচ্ছা, 3, 4, 5 আর 12 বিজেএস এ পারিস না তাই না? হ্যাঁ, বিধান আমি পড়াবো, ফিজিক্সের 13, 14 আমি পড়াবো। সাদিক, ফিজিক্সের 9 বোঝার আগে 8 বোঝাটা দরকার শোনা। পারবি পারবি, ফাহিনুর পারবি। কলি, তাসিম, থ্যাংক ইউ। আচ্ছা, বুঝতে পারছি। মাইমুন নাহার আইডি থেকে থ্যাংক ইউ। বইয়ে 890 আছে না, বইয়েরটা তো হিসাব করে হয় না, এই জন্য কইমা গেছে। বইয়েরটা তো হিসাব করে হয় নাই। ওকে ওকে, পারবি শোনা? ওকে ফাইন। এবার আয়, এই অঙ্কটা পারবি তোরা? এই অঙ্কটা পারবি? পারা উচিত, পারা উচিত। এইরকম প্রশ্ন আসবে পরীক্ষায়। আমি 1 মিনিটে করে দেই। মিথেনের পূর্ণ দহন, বইয়ে তো 890 দিছে, 890 দিয়েই করব। কেমনে হিসাব করব দেখ। মিথেনে হচ্ছে, দেখ এখানে কি আছে বিষয়টা। মিথেন CH4, মিথেন, আমি যদি মিথেনকে দহন করি, পূর্ণভাবে দহন করি, তাহলে 2 মোল অক্সিজেন লাগবে। তাহলে 2 মোল অক্সিজেন যদি লাগে, তাহলে অবশ্যই অবশ্যই 2 মোল অক্সিজেন লাগলে এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড 2 মোল পানি, 2 মোল পানি। এখন তুমি একটু চিন্তা করো, এই ঘটনায় ডেল এইচ এর মান কত? ডেল এইচ এর মান মাইনাস 890 কিলোজুল পার মোল। তোমার কাছে কি চাইছে দেখো, চাইছি যে এইটা, এরকম প্রশ্নটাই হবে, এরকম প্রশ্নই হবে। তো তখন এই যে মিথেন, এমনি লেখা ফেলাই। মিথেনে হচ্ছে 4টা CH আছে, প্লাস অক্সিজেন ডাবল বন্ড, অক্সিজেন আছে 2টা। এরপরে এরপরে এই যে দেখো, রিঅ্যাকশন করে কার্বন ডাই অক্সাইড, তাহলে কার্বন ডাবল বন্ড অক্সিজেন আছে 2টা। আর এখানে OH, এই বন্ড আছে 4টা। তাহলে আমার কাছে এটা জিজ্ঞেস করছে, তা আমি ধরে নিব এটা এক্স, আর এক্স না ধরেও করতে পারি। তাহলে এখন 4CH কত? 414, প্লাস 2O ডাবল বন্ড ও কত? 498। সুন্দর দেওয়া আছে, মনে অনেক শান্তি। আচ্ছা, এটা তো দেওয়া নাই, এটা দেওয়া নাই, তাহলে এইটা দেওয়া নাই। তাহলে এখানে কি দাঁড়ালো? 4OH, তাহলে OH কত? 464। তো আশা করি এটা তোমরা পারবা। তো এখন এটা হচ্ছে তোমার পারসেপশন। এখন তুমি জানো ডেল এইচ এর মান হচ্ছে B1 মাইনাস B2, তাহলে ডেল এইচ এর মান হচ্ছে -890। B1 কত? B1 একটু ক্যালকুলেশন লাগবে আর কি। 414 ইন্টু 4 প্লাস 2 ইন্টু 498, 2652। একটু আগেই করছি। মাইনাস তাহলে মাইনাস ওই যে B2, তাহলে এবার খেলা এটা আছে, তাহলে প্লাস হলে এটা মাইনাস হয়ে যাবে। 464 ইন্টু 4, 1856 হচ্ছে মাইনাস। এখন তোমরা বুঝছো কিনা?
এটা মাইনাস এইটা, এখন আমি যদি এটা ব্রেকেট দিতাম তাহলে এটা প্লাস হতো, ব্রেকেট খুলে ফেললে মাইনাস হয়ে গেছে। তাহলে 2600, তাহলে এইটার এই পাশে নিয়ে আসি এটারে। তাহলে এই যে দুইটা কার্বন অক্সিজেন এটার এই পাশে নিয়ে আসছি, তাহলে মাইনাসটা প্লাস হয়ে গেছে। 2652 থেকে 1856 বাদ দিলে 796 থাকে। এবার 890টার এই পাশে নিলে হবে যোগ, তাহলে এইটার সাথে 890 যোগ করলে হয় কত? 796 যোগ 890, 1686। তাহলে এই যে দুইটা ডাবল বন্ড 1686, তাহলে সি ডাবল বন্ড ও হচ্ছে 1686 অর্ধেক, তাহলে 843। এই যে 843 কিলো জুল পার মোল, এই অঙ্কটাই পরীক্ষায় অনেকবার আসে। এখন তোমরা আমারে বলো, এই জিনিস তোমাদের মধ্যে অনেকেই হয়তো করছো আগে। জিহাদ, হ্যাঁ মাদিহা, আমিরা চৌধুরী আইডি থেকে। মাদিহা আমি করাবো, শোনা করাবো। মিতুরানী দেবী 1686 ইজ নট দ্য রাইট অ্যান্সার। মোহাম্মদ আলম আইডি থেকে 9-এর চিত্র আমি করাবো, সমস্যা নেই। এখন তোমরা একটু মন খুলে আমারে বলো, এখানে কার সমস্যা আছে? ডেল এইচ নিয়ে কি আর কোনো প্যারা হবে? এস তাসনিম আইডি থেকে, তোমার নাম কি বলো তো? তাসফিয়া তাবাসসুম, ক্লিয়ার না? বিবেক, এটা হচ্ছে ওনাদের একটা মাথা নষ্ট বিষয়। মানে এখানে তীর চিহ্ন না দিয়ে সমান চিহ্ন দিলে কি হবে? সমীকরণ হিসাবে উল্লেখ করা যাবে, সমস্যা নাই। এখানে তীরের বদলে সমান চিহ্ন দিতে পারিস, নো প্রবলেম। অবন্তী আখি, থ্যাংক ইউ। এখন এই ধরনের প্রশ্ন আসলে তোদের এগুলো পারার কথা, এগুলো ইউজুয়াল কোয়েশ্চেন, সো এইটাও পারার কথা। তবে এই সব অঙ্কগুলাতে করার সময় তোদেরকে একটু ভাবতে হবে, একটু ভাবতে হবে। কারণ এই যে এই অঙ্কগুলা করার সময় বন্ধন শক্তি হিসাব করবি। C3H8 CH3 CH2 CH3, বিষয়টা এরকম। C3H8টা হচ্ছে এরকম, এইটার সাথে 2 মোল ক্লোরিন যুক্ত হইল, যুক্ত হইয়া কি হবে? এখানে ক্লোরিন ঢুকবে, তাই না? C3H6Cl2, তাহলে কেমনে দাঁড়াচ্ছে বিষয়টা? C3H6Cl2, তার মানে এখানে 4টা ক্লোরিন, 4টা ক্লোরিনের মধ্যে 2টা ক্লোরিন এখানে ঢুকবে। তো এই ঘটনাটা কেমনে ঘটে? C3H6 যদি হইতে হয়, হ্যাঁ, তাহলে C3H6 যদি Cl2 হয়, এটা তো একটু ডিফিকাল্টিস হয়ে গেল। তাহলে কি হবে? CH3 বন্ড CHCl বন্ড CH2Cl, এটা হইতে পারে, তাই না? তার সাথে হচ্ছে 2HCl। তাহলে স্যার এটার এনার্জি আমি কিভাবে হিসাব করব? এটার এনার্জিটা হিসাব করব এখান থেকে। তাহলে কি ভাঙতেছে? এই CH3 তো সেম, তাহলে আমি যদি এটাকে একটু সাজায় লিখি, তাহলে বিষয়টা এইভাবে লিখতে হবে। তাহলে এইভাবে লিখতে হবে, H H H H H H, তাহলে এটা হবে। তাহলে আমি দেখতে পাচ্ছি আমার CH3 কোনো চেঞ্জ হয় নাই, CHও কোনো চেঞ্জ হয় নাই, চেঞ্জ হয়েছে শুধু এই দুইটা। খুব সেন্সিটিভ, খুব মজার একটা জিনিস। তাহলে এখানে কি দাঁড়াইলো? CH আর CH এই দুইটাই পরিবর্তন হয়েছে, আর কিছু হয় নাই। তাহলে এই যে CH, এটা 2 মোল চেঞ্জ হয়েছে, আর কিছুই হয় নাই। আর এখানে Cl Cl এটা চেঞ্জ হয়েছে। এরা যখন বিক্রিয়া করতেছে, তো বিক্রিয়া করে বাকিগুলো তো সব একই রকম আছে। CH, খালি CH আর CH বাদ দিয়ে Cl আর Cl,
সিসিএল আর সিসিএল অ্যাড হয়েছে, তাহলে এইখানে কেবলমাত্র সিসিএল দুইটা নতুন ফর্ম করছে, আর বাকি সব ঠিক আছে। আর এইখানে হচ্ছে দুইটা HCl ফর্ম করছে। এখন তুই চিন্তা কর, এখন তুই পারবি। এই যে এই শক্তি, এইটা হচ্ছে B1, এই শক্তি এটা হচ্ছে B2। এখন আমারে বলো, এটা তোমাদের অনেকের প্রি টেস্টে ছিল, সুতরাং প্রি টেস্টে যদি ঠিক থাকে তাহলে সামনে টেস্ট পরীক্ষার জন্য তোমরা একটু মেন্টালি প্রিপারেশন নিবা। হবে, বিধান আগের নিয়মে করলে হবে, তবে এই নিয়মটা উচিত। তুই হিসাব করবি যে রাসাক অভ্যন্তরীণ শক্তি থেকে ডেল এইচ এর হিসাব, অভ্যন্তরীণ শক্তি দিয়ে তো ডেল এইচ এর হিসাব হবে না শোনা। অভ্যন্তরীণ শক্তি দিয়ে হিসাব হবে ডেল এইচ হচ্ছে E2 মাইনাস E1, বন্ধন শক্তির হিসাব দিয়ে বি হিসাব হবে। ঠিক আছে শোনা, মাথায় রাখিস। রাফসান হোসাইন, এই চ্যাপ্টার HSC তেও আসে। তাসফিয়া তাবাসসুম, তুই দেখ আমি বুঝাইয়া দিছি, তুই একটু ইমাজিন কর। নুয়াইসিয়ার ইসলাম রুদ্র, না কঠিন না। মুবাশির সাদ, তুইও বুঝিস নাই? তোরা কেউ বুঝিস নাই? কয়েকজন? কিরে বোকারা, আমি তো বুঝলাম না। তুই একটু চিন্তা কর, এই যে CH3 আর এই যে CH3 এতে একই আছে, তাহলে এখানে কেবলমাত্র এইটা ভাঙছে আর এইটা ভাঙছে, বাকি তো ঠিকই আছে। আর এইটা ভাঙছে, এই দুইটা ভাঙছে, আর এই যে এই বন্ধনটা আর এই বন্ধনটা হয়েছে, বাকি সব তো আগের মতোই আছে। আর এই বন্ধনটা হয়েছে, আমি তো সেই হিসাবই করছি, বাকিগুলো তো সব সেম টু সেম। বল কি পারিসনি? সোনিয়া আক্তার আইডি থেকে, এইবার বলো। স্যার বুঝানোর পর বুঝেও যদি রেসপন্স না করে, এটা স্যারদের জন্য ডিমোটিভেটেড। ইয়েস ইয়েস ইয়েস। ওকে, ইজি না? বল। হাবিবুর রহমান শান্ত, কেমন আছিস? আচ্ছা বিধান, ডেল এইচ এর গ্রাফ যেটা বইয়ের মধ্যে দিছে, ওইটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি থেকে দিছে। হ্যাঁ, অভ্যন্তরীণ শক্তি থেকে দিছে। আমি তোরে বুঝাই দিতেছি, ডেল এইচ এর গ্রাফটা বুঝাচ্ছি। আচ্ছা, এখানে যাওয়ার আগে ডেল এইচ এর গ্রাফটা আমি তোরে বুঝাবো কোথায়। ডেল এইচ এর গ্রাফটা এখানে বুঝাই। হ্যাঁ, এখানে বুঝাই, এখানে বুঝাই। আচ্ছা দেখ, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এটা এটা এখান থেকে দাঁড়া। আচ্ছা এইটা আমি বুঝাই। ওকে, এবার ডেল এইচ এর গ্রাফটা বুঝ। তুই একটা তাপোৎপাদী বিক্রিয়ার একটা এক্সাম্পল দে। মনে কর তাপোৎপাদী বিক্রিয়ার একটা এক্সাম্পল চিন্তা কর। মনে কর AB আর CD বিক্রিয়া করে AC আর BD হয়েছে। হ্যাঁ, AC আর BD হয়েছে সাপোজ। তাইলে A আর B এর বন্ধন C আর D এর বন্ধন ভাঙছে, ভাইঙা A আর C এর বন্ধন B আর D এর বন্ধন হয়েছে। আচ্ছা, আমি বললাম যে এই বিক্রিয়া একটা তাপোৎপাদী বিক্রিয়া এবং এইখানে X পরিমাণ তাপ উৎপন্ন হয়েছে। রাসাক মনে রাখ, তাহলে এই বিক্রিয়কের যে অভ্যন্তরীণ শক্তি, এই শক্তিটা বেশি, এই শক্তিটা কম। তাহলে এইখান থেকে শক্তি এইটা উৎপন্ন হয়েছে, কারণ এরা ভাইঙা এটা হয়েছে এবং এটা হয়েছে, তার মানে এর ভিতরেই ও ছিল। তাহলে এই যে অভ্যন্তরীণ শক্তি, এটা বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি হচ্ছে E1 আর উৎপাদের অভ্যন্তরীণ শক্তি হচ্ছে E2। তাহলে এটা অ্যাকচুয়ালি কি? এটা অ্যাকচুয়ালি হচ্ছে এই যে E1, এইটা হচ্ছে E2 আর X এর সমান।
তাহলে এক্স পরিমাণ তাপ আসছে এখান থেকে। তো যখন আমরা ডেল এইচ হিসাব করি তখন আমরা বলি E2 মাইনাস E1। তো E2 অবশ্যই ছোট, তো E2 থেকে E1 যদি বাদ দেই তাহলে এখানে কি হবে? E2 থেকে E1 বাদ দিলে, যদি আমি E2 থেকে E1 বাদ দেই তাইলে মাইনাস এক্স হবে। এটা হচ্ছে সেই মাইনাস এক্স, তখনই ডেল এইচ এর মান মাইনাস আসে। এই যে মাইনাস। তো এখন গ্রাফটা কি হয়? গ্রাফটা হচ্ছে এই যে এখানে দেখ, এই যে গ্রাফটার চেহারাটা কি এখানে ওইরকম ভাবে দিছে, আগের যেই বইটা আছে সেই বইটাতে আছে মনে হয়, এখানে মনে হয় গ্রাফটা কি প্রপারলি দেয় নাই। আচ্ছা আমি দেখাচ্ছি। মনে কর এটা হচ্ছে আমার হিট, এটা হচ্ছে এনার্জি, এই যে দেখ। তো তখন অ্যাকর্ডিং টু দিস, মনে কর এটা হচ্ছে বিক্রিয়কের এনার্জি, মনে কর এটা হচ্ছে বিক্রিয়কের এনার্জি। তাহলে এখান থেকে তাপোৎপাদী বিক্রিয়া, মনে কর এটা তাপোৎপাদী বিক্রিয়া, তুই মনে হয় আগের বই থেকে প্রশ্ন করছিস তাই না? তাপোৎপাদী বিক্রিয়া, তাপোৎপাদীতে বিক্রিয়ক থেকে উৎপাদের অভ্যন্তরীণ শক্তি কম, কম এটার অভ্যন্তরীণ শক্তি বেশি। এখন আমি যদি ধরি এটা হচ্ছে E1, তাহলে E2 অবশ্যই নিচে হবে, অবশ্যই নিচে হবে। তখন এই গ্রাফটা হবে এইরকম, এই গ্রাফটা হবে এইরকম, এই যে এইরকম। এইটা হচ্ছে গিয়ে E2 তাপোৎপাদী বিক্রিয়া। দেখ E2 কম, তাই না? E2 কম না? কম বলে তো এক্স এর মান বেশি। আবার দেখ এটাকে যদি আমি এখন এমনি লিখতাম, তাপ হারি বিক্রিয়ার কথা চিন্তা করতাম, তাইলে এবার আয়, তাহলে এটা যদি E1 হইতো, মনে কর এইটা হচ্ছে E1, তাহলে তার চাইতে E2 শক্তি বেশি, তাহলে E2 শক্তি তখন বেশি হইতো, এই যে উপরের দিকে যাইতো, তখন গ্রাফটা হইতো এইরকম, এই যে এইরকম। এই হচ্ছে গ্রাফ এবং এইটা হচ্ছে E2। এইটা তাপ হারি বিক্রিয়া। এটা তোদের বইয়ে নাই, কিন্তু এটা আগের একটা বইয়ে ছিল এবং সোজা। আমি কিন্তু অনেক সহজ জিনিস অনেক বেশি সময় নিয়ে বুঝাচ্ছি। দেখ এখন বলো কার ইনশাল্লাহ ঠিক আছে, হাবিবুর রহমান শান্ত, দেখা হবে। এখন আসো, বিধান ঠিক আছে, ক্লিয়ার? স্নেহময় মজুমদার আইডি থেকে দেখ শোনা, একদম কমপ্লিটলি তোর সামনে জিনিসটা ব্যাখ্যা করেছি। এই যে দেখ তাজউদ্দিন আহমেদ রতন আইডি থেকে, হ্যাঁ আমি যেভাবে আঁকেছি এটাই আঁকাবি। ফাইনুর আখি, ইজি না? তোদের কাছে ইজি লাগবে না তো কার কাছে ইজি লাগবে বল? তোদের কাছে ইজি লাগবে না তো কার কাছে লাগবে বল? পারবি না? বল পারবি কিনা বল? অভ্যন্তরীণ শক্তির হিসাব অঞ্জনা ধর আইডি থেকে, কি দেখবো না বল? সবার কমেন্ট দেখি। এখন তুই তো এখন যদি এই বয়সে হিসাব বলিস যে সবার কমেন্ট দেখা, বাহাউদ্দিন আইডি থেকে হঠাৎ করে তোমার কি হইলো? বাই বানানটা ঠিক হয় নাই। জিহাদ, ঋত্বিকা, তৃষা, ইশতিয়াক আহমেদ সোহেল, আমি কিন্তু পঞ্চম অধ্যায়ের দ্রবণীয়তা পঞ্চম অধ্যায়ের ক্লাসেই করাইছি। এটা যদি এখন বলিস হবে না। এই চ্যাপ্টারের আরো অনেক ইম্পর্টেন্ট পড়া রয়েছে, অনেক ইম্পর্টেন্ট পড়া রয়েছে এই যে এখানে, এগুলা আমি এমনি বুঝে দিতে পারবো। দেখ এটার দিকে তাকা, এটার দিকে তাকা, এত সোজা জিনিস ইলেকট্রোলাইসিস। দেখ আমি তোদেরকে একটু বলি, একটু তাকা, একটু তাকা। আরো পড়া, অনেক পড়া বাকি রয়েছে। এই অধ্যায়টা এত সোজা না, এই অধ্যায়টা এত সোজা না। অধ্যায়টার মধ্যে খেলাধুলা আছে। ইলেকট্রো
লাইটিক, এই যে দেখ। এখন তোদেরকে আমি ইলেকট্রোলাইটিক সেলের একটা অ্যানিমেশন দেখাই, তাইলে জিনিসটা বুঝতে পারবি কেমনে। একটা ছোট্ট একটা জিনিস দেখাই, ছোট্ট একটা জিনিস। মনে কর আমি সোডিয়াম হাইড্রোক্সাইডের একটা জলীয় দ্রবণ নিছি, সোডিয়াম হাইড্রোক্সাইডের একটা জলীয় দ্রবণ নিছি, তো এটা বিকারের মধ্যে রাখছি। বিকারের মধ্যে রাইখা আমি এখন দুইটা দণ্ড, এবার খেয়াল কর কয়টা এখানে, দুইটা, একই ধরনের দণ্ড। মনে কর জিঙ্ক বা কপার বা যে কোনো একটা কিছু একই। এখন ও আর ও, এই দুইটার ভিতর দিয়ে কারেন্ট পরিবাহিত হইতে পারে। তো তখন এইটার নাম হচ্ছে তড়িৎদ্বার, এইটার নাম তড়িৎদ্বার। দুইটাই তড়িৎদ্বার, দুইটা একই জিনিস, কিন্তু কাহিনী হচ্ছে আলাদা। কাহিনীটা কি হচ্ছে আলাদা দেখ। এখন কাহিনীটা কি হচ্ছে একটু খেয়াল কর। ইলেকট্রোলাইসিস স্কুল, এটাই তো ছিল না? ইলেকট্রোলাইসিস, ইলেকট্রিক কারেন্ট ফ্লো, 5 মিনিটের ভিডিও, কিন্তু এত লম্বা ভিডিও তো এতক্ষণ ধরে কেমনে দেখবো। আচ্ছা, আমি নিলাম একটা পাত্র নিলাম, পাত্রের মধ্যে আমি এটারে হচ্ছে লিকুইডটারে জলীয় দ্রবণ, এবং জলীয় দ্রবণে সোডিয়াম ক্লোরাইড জলীয় দ্রবণ, এটি অনেকেই কমন। আবার সোডিয়াম ক্লোরাইড বা কপার সালফেটের জলীয় দ্রবণ নিলাম, দুইটাই তড়িৎ বিশ্লেষ্য। এখন লবণ, আমি লবণও নিতে পারলি, সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। এই সোডিয়াম ক্লোরাইডকে গলাইলাম কত ডিগ্রিতে, 801 ডিগ্রিতে। তাহলে শুধু সোডিয়াম ক্লোরাইড থাকবে, আর তো কেউ থাকবে না। তো সোডিয়াম ক্লোরাইডের, সোডিয়াম আর ক্লোরাইডের মধ্যে একটা প্লাস আর একটা মাইনাস আয়ন, কারণ আমি সোডিয়াম ক্লোরাইডকে গলায় ফেলছি, পানি দেইনি। যদি পানি না দেই তাহলে এটা শুধু সোডিয়াম ক্লোরাইড থাকলো। তো যেগুলো প্লাস আয়ন সেগুলো ক্যাটায়ন, আর মাইনাস আয়নগুলো অ্যানায়ন, এটা আমি জানি। এখন আমি পাত্রের মধ্যে দুইটা দণ্ড দিলাম, দেওয়ার পর আমি এখন দুইটাই কপার দণ্ড, ভালো কথা, কারণ কপার আমার কাছে অ্যাভেলেবল। এখন এই কপারটাকে যে আমি দিলাম, এরপর আমি একটা ব্যাটারি দিব। তো ব্যাটারি যখন দিয়ে ফেলবো তখন তো একটা খেলা আছে। ব্যাটারির একটা হচ্ছে পজিটিভ প্রান্ত আর একটা নেগেটিভ প্রান্ত। ব্যাটারির তো দুইটা প্রান্ত, কিন্তু দুইটাই কপার দণ্ড, তাতে কিছু আসা যায় না। যেইটা পজিটিভ প্রান্তের সাথে লাগানো, এই মামুর ব্যাটার নাম হচ্ছে অ্যানোড, এইটাই হচ্ছে খেলা। আর যেইটা মাইনাস প্রান্তের সাথে লাগানো, এইটার নাম হচ্ছে ক্যাথোড। কি নাম? ক্যাথোড। রিমেম্বার, অ্যানোড আর ক্যাথোড দুইটা একই জিনিস ছিল, কিন্তু ব্যাটারির প্রান্ত দুইটা থাকার কারণে খেলাটা একটু ঘুরে গেছে। ব্যাটারির প্রান্ত দুইটা থাকার কারণে একটু খেলাটা ঘুরছে। আচ্ছা, ভালো কথা, খেলা ঘুরুক, তাতে সমস্যা নেই। এইবার আমার কারেন্ট চালু হবে। যখন আমার কারেন্ট চালু হবে, আমি যখন ইলেকট্রিক কারেন্ট ফ্লো করব, তখন তো খেলা হয়ে যাবে অন্যটা। কেন? কারণ কারেন্ট দৌড়াচ্ছে। এই কারেন্ট যখন দৌড়াবে, মানে বাইরে থেকে আমি যখন একটা কারেন্ট ফ্লো দিব, তখন খেলাটা হচ্ছে যে এই ক্যাটায়নগুলা নেগেটিভ আয়নের দিকে আকৃষ্ট হবে। তো যখন আমি একটা ব্যাটারি দিব, তখন এটার মধ্যে দিয়ে ইলেকট্রনের ফ্লো হইতে থাকবে। তো যখন ইলেকট্রনের ফ্লো হবে, তখন কিন্তু পজিটিভ আর নেগেটিভের মধ্যে একটা অ্যাট্রাকশন হয়ে যাবে, এবং এই অ্যাট্রাকশনটা যখন আমি এখানে কপার দণ্ড দিছিলাম, তখন ইলেকট্রোডস হিসাবে সে আচরণ শুরু করবে। তখন এটা হয়ে যাবে ইলেকট্রোড, মানে তড়িৎদ্বার। এই যে যখন ইলেকট্রন দৌড়ানো স্টার্ট করবে, তখন ইলেকট্রন দৌড়াদৌড়ির কারণে ওই যে সলিউশন আমি দিছিলাম ওইখানে ভাঙন ধরবে। তো যখন ভাঙন ধরবে, তখন তখন আমি এটার মধ্যে দিয়ে কি চালাইছি? আমি এইটার মধ্যে দিয়ে চালাইছি হচ্ছে ইলেকট্রিসিটি, তাতে করে যৌগ ভেঙে গেছে। তখন এইটার নাম হচ্ছে ইলেকট্রোলাইসিস। ইলেকট্রো মানে কি? বিদ্যুৎ প্রবাহ,
লাইসিস মানে ভাঙন। লাইসিস মানে ভাঙন, বুঝিস আমি কি বলি? লাইসিস মানে ভাঙন। তো তারপর কি হইলো, একটা প্লাস আর একটা মাইনাস। প্লাসের দিকে মাইনাস গুলো যাবে, আর মাইনাসের দিকে এই প্লাস আয়ন যাবে। এই যে যাচ্ছে, এই যে আলাদা হইলো, এই যে ডিমার্কেশন হইলো, এইটার নাম ভাঙন। এই জন্য এটার নাম হচ্ছে ইলেকট্রোলাইসিস। তো এটা কি অনেক কঠিন জিনিস? এটা কেন কঠিন জিনিস হবে? আমি তো এটা বুঝি না। তো ক্লোরিন তো গ্যাস হিসেবে আকাশে উড়ে গেল। ক্লোরিন যদি গ্যাস হিসেবে আকাশে উড়ে, আচ্ছা এখানে এবার আসি। এবার তোদেরকে আমি একটু বেসিকটা বুঝাই। ধর ধর ইলেকট্রোলাইসিস আমি এইখানে দিতে চাচ্ছি গলিত সোডিয়াম ক্লোরাইড। কেন? কারণ সোডিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করা হয়েছে। কত সোডিয়াম ক্লোরাইড ছিল উত্তপ্ত অবস্থায়, এবং এইটা হচ্ছে সলিড। 801 ডিগ্রি সেলসিয়াস তাপ দিছি আমি। তাতে করে সোডিয়াম ক্লোরাইডের লিকুইড পাওয়া গেছে। এখানে কি পানি আছে? পানি নাই তো, পানি নাই। তো যখন আমি অ্যানোড দিলাম আর ক্যাথোড দিলাম, কারণ ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যে তড়িৎদ্বার যুক্ত থাকবে, এইটার নাম অ্যানোড। এটার নাম হচ্ছে ধনাত্মক তড়িৎদ্বার। আর এই যে এইটার নাম ঋণাত্মক ঋণাত্মক তড়িৎদ্বার। তাতে করে কি হইল? তাতে করে কি হইল, যে অ্যানায়ন, যে অ্যানায়নটা আছে, অ্যানায়ন, এইটা অ্যানোডের দিকে, অ্যানায়ন অ্যানোডে, অ্যানোডে অ্যানায়ন, আর ক্যাথোড, ক্যাথোডে ক্যাটায়ন, তখন আলাদা হবে। তো যখন আমরা বিক্রিয়া করি তখন আমরা এইটা বলি যে অ্যানোড রিঅ্যাকশন, অ্যানোড রিঅ্যাকশন, রিঅ্যাকশন। আর এইটা হচ্ছে ক্যাথোড রিঅ্যাকশন। তাহলে অ্যানোডে কে যাবে? অ্যানোডে অ্যানায়ন, অ্যানোডে যাবে, অ্যানোডে যাবে অ্যানায়ন, আর ক্যাথোডে যাবে ক্যাটায়ন। তো অ্যানোডে যে অ্যানায়ন যাবে, সেই অ্যানায়নটা কি? ক্লোরাইড আয়ন। সেই ক্লোরাইড আয়নটা ইলেকট্রন দিয়া দিবে, তাহলে এটা জারণ হবে। অ্যানোডে কি হয়? জারণ হয়। তাহলে অ্যানোডে হবে জারণ। এই ঘটনাটার নাম হচ্ছে জারণ। তাহলে অ্যানোডে জারণ হয়, তার মানে অ্যানোডকে বলা হয় জারণ তড়িৎদ্বার। এই যে অ্যানোড, এইটার নাম হচ্ছে জারণ তড়িৎদ্বার। জারণ তড়িৎদ্বার, এইটার নাম হচ্ছে বিজারণ তড়িৎদ্বার। জারণ আর বিজারণ তড়িৎদ্বার। ক্লিয়ার? ইজি? তাহলে এখন জারণ হবে। এখন কাহিনীটা কি হচ্ছে? ক্লোরিন আয়ন তো হবে দুইটা, কারণ একটা ক্লোরিন তো একা একা থাকতে পারে না। ক্লোরিন গ্যাস হয়ে উড়াল দিবে। আর ওই যে ক্যাটায়ন, এই যে ক্যাটায়নের মধ্যে এখানে আছে কে? সোডিয়াম প্লাস ক্যাটায়ন। ও যাবে ক্যাথোডে, গিয়ে একটা ইলেকট্রন রিসিভ করবে। রিসিভ করলে এইটা সোডিয়াম ধাতুতে পরিণত হবে। এই যে এখানে ইলেকট্রন রিসিভ করলো, ইলেকট্রন গ্রহণ করলো, এইটার মানে হচ্ছে বিজারণ। তাহলে ক্যাথোড হচ্ছে বিজারণ তড়িৎদ্বার। এইবার বলো কে বুঝো নাই? এখন বলো। এখন বলো। এখন আমারে বলো, এই মামুর বেড়া বিক্রিয়ার নাম জারণ বিজারণ। এখন কার কাছে মনে হইতেছে এটা একটু জটিল জিনিস? কার কাছে মনে হচ্ছে এটা একটু টাফ জিনিস?
ইজি তো, এইখানে ইজি। হ্যাঁ পারে পারে, ফাতেহা ইয়াসমিন অবশ্যই মাইনাস বাম পাশে প্লাস ডান পাশে হইতে পারে, কোনো ধরনের ডিফিকাল্টিজ নেই, কোনো ধরনের ডিফিকাল্টিজ নেই। পারবি শোনা? পারা যাবে, নিশ্চিতভাবে পারা যাবে। এমডি মনসুর দেখ, বিজারণটা হচ্ছে স্যার তড়িৎ বিশ্লেষণ বলতে এক কথায় কি বোঝায়? তড়িৎ প্রবাহের সাহায্যে যৌগের বিশ্লেষণ। রাফি ক্লোরিন দুইটা, ওই যে এখানে তো একটা ক্লোরিন না, অনেকগুলা ক্লোরিন, এই তখন আসলে মাহাদি হাসান তানিম ক্লিয়ার, মিথিলা জামান ক্লিয়ার, মাইমুনা নূর বই কবে পাবো? সাজিদ আমার আর একটু সময় দে, একটু আগে আমি এই ব্যাপারে আলাপ করছি তোদের চাইতে। আমার এই যে অজয় চক্রবর্তী একটা সুন্দর প্রশ্ন করছে, স্যার এখন আপনি তো এই জায়গার মধ্যে হচ্ছে গিয়ে সুনাগুলের তড়িৎ বিশ্লেষণ দিচ্ছেন, স্যার এখন যদি দ্রবণ হইতো তাইলে স্যার সোডিয়াম ক্লোরাইডে যদি দ্রবণ হইতো ইসকা क्या मतलब होता? খেলা তাইলে কি এখানে খেলা আছে। তাহলে সোডিয়াম ক্লোরাইডকে আমি প্রথমে গলায় ফেলছিলাম, কিন্তু আমি এখন সোডিয়াম ক্লোরাইডের সাথে ডাইরেক্ট পানি মিশাই দিব। ডাইরেক্ট কি মিশাবো শোনা? পানি। পানি মিশাইলে কি হবে? সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ হবে। এখন দিব জলীয় দ্রবণ, আই সর্বনাশ। তাইলে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ দিলে সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস আয়ন হবে। সাথে তো পানিও মারছি ভালোবাসা, পানি মারছিলাম না? মারছিলাম। পানিরে যদি দেই তাইলে পানি ভাইঙা এইচ প্লাস আর ও এইচ মাইনাস হইল। এখন দ্রবণে দ্রবণে একাধিক একাধিক আয়ন চলে আসছে, দুই বা ততোধিক। তাইলে কোনটা যাবে? এইবার খেলা শুরু। এখন আসবে শর্ত। শর্ত এক, যার ঘনমাত্রা বেশি সে যাবে। দুই, তড়িৎদ্বারের প্রকৃতি কি দিয়া আমি অ্যানোড ক্যাথোড বানাইলাম, তড়িৎদ্বারের প্রকৃতি আমি হিসাব করব, তড়িৎদ্বারের প্রকৃতি। নাম্বার 3, ওই যে জারণ বিজারণের যে লিস্ট আছে সেই লিস্ট হিসাব করব। লিস্ট বা তালিকা, সক্রিয়তার সিরিজ, সক্রিয়তা সিরিজ, সক্রিয়তা সিরিজ, এইটা হচ্ছে খেলা। তো এই পর্যন্ত আমি আজকে গেলাম। এরপর আমি তো মাত্র 13টা স্লাইড পড়াইছি, 13টা। এই যে দেখ 13টা স্লাইডের পরে কি কি আছে, আমি কি কি পড়াবো দেখ। পানির তড়িৎ বিশ্লেষণ, খেয়াল করিস, পানির তড়িৎ বিশ্লেষণ। হ্যাঁ এই যে দেখ, এইটা তোদেরকে আমি পড়াবো। তারপরে পানির তো ইলেকট্রোপ্লেটিং পড়াবো, রাসায়নিক শক্তির ব্যবহার, ড্রাই সেল পড়াবো, এই যে ড্রাই সেল। তারপরে গ্যালভানিক সেল, লবণ সেতু, নিউক্লিয়ার বিক্রিয়া, নিউক্লিয়ার চেইন বিক্রিয়া। এরপর বিদ্যুৎ উৎপাদনের গল্প শোনাবো। তারপর ধাতু নিষ্কাশন, ধাতু বিশুদ্ধকরণ। তারপর আমি এমসিকিউ পড়াবো অন্তত পক্ষে এখানে টোটাল 10টা। এই হচ্ছে এই চ্যাপ্টারের বেসিক কনসেপ্ট। তো আমি আজকে এই পর্যন্ত আসলাম। তো আজকে আমি এই যে পর্যন্ত আসলাম, তোরা একটা কাজ করবি। আমি শুক্র শনি মৃদু স্যার হচ্ছে 6ষ্ঠ অধ্যায়টা শেষ করবে। শুক্র শনি মৃদু স্যার 6ষ্ঠ অধ্যায় শেষ করার পর আমি সোমবার দিন এটা পড়াবো বাকি অংশ। তারপর আমি বুধবার দিন এই চ্যাপ্টারের সিকিউ এমসিকিউ পড়াবো। একটু রেডি থাকবি। তোরা একটা কাজ করিস, তোরা যারা অ্যাসাইনমেন্ট জমা দেস, তাইলে অ্যাসাইনমেন্ট আকারে
তোরা এই চ্যাপ্টারের একটা সুন্দর শর্ট নোট জমা দে। সুন্দর একটা শর্ট নোট। কোনটা? কেমিস্ট্রি চ্যাপ্টার 8-এর। কেমিস্ট্রি 8-এর নোট জমা দিবি। ইশতিয়াক আহমেদ সোহেল, এই একটা জিনিস কতবার বলিস, এই দ্রবণীয়তা আমি বুঝাই দিছি, তুই ওই ক্লাসটা দেখ। তুই যদি ক্লাস না এখন বলিস, ঠিক আছে। বিধান ঠিক আছে। রাশাক, না 724 দিয়ে করিস, ঠিক আছে। মিতুরানি দিবি দিস। থ্যাংক ইউ। হাফসা, নোটগুলো একটু রাখিস। হ্যাঁ অব্র, সম্পূর্ণ অধ্যায় দে, ঠিক আছে। সাদিয়া, ঠিক আছে। ফাহাদ, দেখা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।